বাংলাদেশের ব্যাংকিং খাতে সম্প্রতি একটা বড় সড় ঝড় কিন্তু বয়ে গেছে। আর এই ঝড়ের একেবারে কেন্দ্রে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। দুর্নীতি দমনের একটা বিরাট প্রতিশ্রুতি দিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন, তার বিদায়টা কেন এত বিতর্কিত হল? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে আসল ঘটনাটা বোঝার চেষ্টা করি। দেখুন, এই একটা হেডলাইনে যেন তার পুরো মেয়াদের নাটকীয় সমাপ্তিটা বুঝিয়ে দেয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, যিনি দুর্নীতি দমনের কথা বলে এসেছিলেন, তার নিজের বিদায়টাতেই কেন এত বিতর্কের ছায়া পড়ল? তো এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে ঠিক তার দায়িত্ব নেওয়ার শুরুর দিনগুলোতে। দেখতে হবে ঠিক কি ঘটেছিল আর পরিস্থিতি কিভাবে এতটা জটিল হয়ে উঠল। সবকিছুর শুরু কিন্তু হয়েছিল একটা বিশাল প্রতিশ্রুতি দিয়ে। চলুন দেখি আহসান মনসুরকে ঠিক কী দায়িত্ব দেওয়া হয়েছিল আর তিনি কিভাবে তার সেই কাজটা শুরু করেছিলেন। সময়টা ছিল ২০২৪ সালের ৪ আগস্ট। দেশের অর্থনীতি তখন বলা যায় বেশ টালমাটাল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক সেই কঠিন মুহূর্তে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোর মতো একটা গুরু দায়িত্ব দিয়ে গভর্নর হিসেবে নিয়ে আসা হয় আহসান মনসুরকে। আর দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বেশ কিছু আগ্রাসী পদক্ষেপ নিলেন। আর্থিক খাতের অনিয়মের বিরুদ্ধে রীতিমতো একটা যুদ্ধ ঘোষণা করে দিলেন। দেশের বড় বড় শিল্পগোষ্ঠীগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করলেন। তার এই অ্যাকশন তখন দেশ জুড়ে ব্যাপক আলোড়ন ফেলেছিল। কিন্তু প্রায় ১.৫ বছর ধরে এত তদন্ত, এত আলোচনার পর ফলাফলটা ছিল বেশ হতাশাজনক। কোনো বড় শিল্পগোষ্ঠীর বিরুদ্ধেই অর্থপাচার বা দুর্নীতির কোনো নকশা প্রমাণ হাজির করা যায়নি। ফলে হলো কি, সংস্কারের বদলে অর্থনীতিতে একটা গভীর অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে এই অভিযানের ফলাফল যাই হোক, দেশের অর্থনীতিকে কিন্তু এর জন্য বেশ চড়া একটা মূল্য দিতে হয়েছে। চলুন দেখি অর্থনীতির ওপর এর ঠিক কী ধরনের প্রভাব পড়েছিল। দেখুন, তার নীতির প্রভাবটা কিন্তু সরাসরি দেশের অর্থনীতির উপর পড়েছিল। জিডিপি প্রবৃদ্ধির হার আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে ২০২১-২২ অর্থবছরে যে প্রবৃদ্ধি ছিল ৭.১%, সেটা কমতে কমতে তার সময়ে এসে দাঁড়ায় মাত্র ৩.৪৯%। এই বিশাল পতনটা কিন্তু দেশের অর্থনীতির জন্য একটা বড় বিপদ সংকেত ছিল। আর এই পতনের পিছনের একটা অন্যতম কারণ ছিল তার কঠোর মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে তিনি ব্যাংক ঋণের সুদের হার এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন যে সেটা গিয়ে পৌঁছল ১৬%, যা কিনা ব্যবসা আর শিল্পের জন্য একদম দম বন্ধকর একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে। আর এখানেই কিন্তু তার নীতির আসল সমস্যাটা সামনে চলে আসে। একদিকে লক্ষ্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, আর অন্যদিকে তার ফল হিসেবে বিনিয়োগে স্থিতিতা নেমে আসলো, অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় থেমেই গেল। মানে যা করতে চাওয়া হয়েছিল আর যা হলো, তার মধ্যে একটা আকাশ-পাতাল তফাৎ তৈরি হয়ে গেল। শুধু তাই নয়, জিডিপির তুলনায় বিনিয়োগ এবং জাতীয় সঞ্চয়ের মতো অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ সূচকগুলো এই সময় বেশ খানিকটা কমে যায়। মানে সব মিলিয়ে অর্থনীতি যে ছোট হয়ে আসছিল, এটা তারই একটা পরিষ্কার ইঙ্গিত ছিল। আচ্ছা, নীতিগত সিদ্ধান্তের কথা তো হলো, এবার চলুন দেখি তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কি গুরুতর অভিযোগ উঠেছিল। একদিকে তার নীতি নিয়ে যখন অর্থনীতিতে সংকট চলছে, ঠিক তখনই তার বিরুদ্ধে এমন একটা ব্যক্তিগত অভিযোগ উঠল যা পুরো ঘটনাকে একটা নতুন দিকে মোড় দিয়ে দিল। আর সেটা ছিল দুবাইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ। অভিযোগে বলা হয় ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর তিনি তার মেয়ের নামে দুবাইয়ের আল জাদ্দাফ এলাকায় প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের একটা ফ্ল্যাট কেনেন। যিনি নিজেই দুর্নীতি দমনের দায়িত্বে, তার বিরুদ্ধেই যখন এমন অভিযোগ ওঠে, তখন স্বাভাবিকভাবেই চারদিকে তীব্র সমালোচনা শুরু হয়ে যায়। তবে এই অভিযোগ ওঠার পর ডক্টর আহসান এইচ মনসুর কিন্তু গণমাধ্যমে নিজের অবস্থানটা পরিষ্কার করেন। তিনি দাবি করেন যে দুবাইয়ের ওই সম্পত্তির সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই এবং এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন। শুধু দুবাইয়ের ফ্ল্যাটের অভিযোগে কিন্তু শেষ না, এর সাথে আরও বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করল। যেমন, দায়িত্ব নেওয়ার প্রথম ১৪ মাসেই তিনি কেন ১০০ দিনেরও বেশি সময় দেশের বাইরে ছিলেন? তার বিরুদ্ধে আর্থিক গোয়েন্দা ইউনিটের মানে বিএফআইইউ এর গোপন তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগই বা কেন উঠল? আর দেশের যখন কৃচ্ছ সাধনের নীতি চলছে, তখন তিনি কেন সেই নিয়ম ভেঙে ২ কোটি টাকারও বেশি দামের একটা বিলাসবহুল গাড়ি কিনলেন? তো এই সব বিতর্কের পরেই কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে একটা পরিবর্তন আসে এবং নীতির ক্ষেত্রেও একটা নতুন দিক নির্দেশনা দেখা যায়। আহসান এইচ মনসুরের বিদায়ের পর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন মুস্তাকুর রহমান, আর তিনি এসেই কিন্তু অর্থনীতিকে একটা ভিন্ন পথে চালনার স্পষ্ট ইঙ্গিত দিলেন। তার যে ১১ দফা পরিকল্পনা, সেটাকে আগের গভর্নরের নীতির একটা প্রায় পুরোপুরি উল্টো পিঠ বলা চলে।
তিনি অগ্রাধিকার দিলেন বন্ধ কারখানা চালু করা, উচ্চ সুদের হারকে আবার বিবেচনা করা এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে, যা একরকম আগের নীতির সরাসরি সমালোচনায় ছিল। সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা নিঃসন্দেহে জরুরি, কিন্তু সেই লড়াই করতে গিয়ে অর্থনীতিকে ক্ষতির হাত থেকে বাঁচানোর যে ভারসাম্য, সেটা কিভাবে রক্ষা করা সম্ভব? আর এই ভারসাম্য রক্ষা করাটাই হয়তো আগামী দিনের নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।